ঢাকার আকাশে উড়ছে দিল্লির শকুন। ফয়জুল হাকিম। কবি ফয়জুল হাকিমের তৃতীয় কাব্যগ্রন্থ ঢাকার আকাশে উড়ছে দিল্লির শকুন। নামটা শুনেই যে একটা স্লোগান অথবা একটা রাজনৈতিক যে আবহ তৈরি হয়, সেটাই হচ্ছে এই বইয়ের অন্যতম প্রধান দিক, তবে একমাত্র দিক না। অর্থাৎ আমি বলতে চাই যে আমাদের দেশে স্লোগানধর্মী রাজনৈতিক কবিতা এবং শিল্প মানহীন রাজনৈতিক কবিতা আছে, কিন্তু ফয়জুল হাকিমের কবিতা শিল্পমান বজায় থাকে এবং শিল্পমান বজায় কোনো কোনো জায়গায় অনেক বেশি তার কাব্যমানটা তৈরি হয়। হয়তো উনি বরিশালে বাড়ি এবং জীবনানন্দ দাশের দেশের মানুষ, সেই কারণে উনি এইভাবে কবিতা লিখতে পারেন। যেমন মনে একটা কবিতা আছে, কবিতার একটা লাইন, কথা জানে আমার মা আর জানে নবী। অপূর্ব রায়। আমি ঢাকার আকাশে উঠছে দিল্লির শকুন, এই বেশ কতগুলো কবিতা এই বইতে অন্তর্ভুক্ত হয়েছে, সম্প্রতি লিখিত কবিতা। এই কবিতাগুলো সম্পর্কে ফয়জুল হাকিম লিখেছেন যে সমকালীন বাংলা কবিতায় ব্যক্তিগত অনুভূতি, স্মৃতি, ইতিহাস চেতনা ও রাজনৈতিক বাস্তবতার এক শক্তিশালী সমন্বয় ঘটেছে। এটা আসলে ফয়জুল হাকিমের কবিতার ভেতরেও এই সমন্বয়টা ঘটেছে। এই গ্রন্থের কবিতাগুলোতে একদিকে মায়ের স্মৃতি, প্রেম, একাকিত্ব ও সময়ের বেদনা ব্যক্তিগত আগুত্মতার আলোকে প্রকাশিত হয়েছে, অন্যদিকে মুক্তিযুদ্ধের ইতিহাস, রাষ্ট্রীয় রাজনীতি, সীমান্ত বাস্তবতা ও আন্তর্জাতিক ভূ রাজনৈতিক প্রশ্ন উত্থাপিত হয়েছে। কবির ভাষা সহজ, চিত্রকল্প জীবন্ত এবং বক্তব্য তীক্ষ্ণ ও প্রতিবাদ। ফলে এই কাব্যগ্রন্থ শুধু আবেগঘন কাব্যরূপ নয়, বরং সমকালীন ইতিহাস ও সমাজ বাস্তবতার একটি কাব্যিক দলিল হিসেবেও গুরুত্বপূর্ণ। এই যে বিজ্ঞপ্তি, এখানে আরেকটা বিষয় উল্লেখ করা যেতে পারে, সেটা হলো এই যে বর্তমানে প্রধান যে কাব্যধারা, সেই কাব্যধারার ভেতরে বাস্তবতা এবং রাজনীতি এবং ইতিহাস সম্পূর্ণভাবে অবহেলিত, এবং দৃষ্টিভঙ্গি, বাস্তবতা, রাজনীতি, ইতিহাস, দৃষ্টিভঙ্গি, এই জিনিসগুলোর বাইরে গিয়ে কবিতা লেখার চেষ্টা করা হচ্ছে। এবং সেই সমস্ত কবিতা একদিক দিয়ে বলা চলে যে শিল্পের জন্য শিল্প, সেই সমস্ত কবিতার একটি ছাতা। ফয়জুল হাকিম লালার বইটা যে সেরকম বই না, সেটাও তার বইয়ের ভেতরে বলেছেন। এই কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা আমি পাঠ করছি। কবিতাটার নাম ইতিহাসের দাম। ইতিহাস এমন যে কেউ ইতিহাস লিখতে পারে না। ফ্যাক্টস গোপন করে যারা লিখেছে ইতিহাস, তারা এখন ইতিহাসের আস্থা করে। পূর্ব বাংলার ভাষা আন্দোলন নিয়ে অনুসন্ধান, দলিল, দস্তাবেজ, তাজউদ্দিন আহমেদের ডায়েরি, অসংখ্য সাক্ষাৎকার আর উমরের গবেষণা, সবকিছু এমন অকাট্য যে কারাগারের ঘুলঘুলি দিয়ে চিরকুটের মিথ্যা গল্প সাজিয়ে ইতিহাসে শেখের স্থান হয় না। ইতিহাস এমন মিথ্যার উপর কারো স্মৃতি স্তম্ভ দাঁড়াতে পারে না। গোয়েবলসের মতো অব্যাহত প্রচারও তার সত্যকে হত্যা একসময় অসম্ভব হয়ে ওঠে। প্রশ্নের ধারালো ছুরির মুখোমুখি হয়ে মিথ্যা হয় দ্রুত অপসৃত। ইতিহাস কারো রক্তচক্ষুকে পরোয়া করে না। ৭১-এর পোস্টমর্টমের এখনই সময়। অপারেশন সার্চলাইটের মুখে আমাদের ফেলে রেখে কে ঘরে বসে থেকে করেছিল আত্মসমর্পণ, আর কারাই বা দ্রুত সীমান্ত পার হয়ে নিজেদের করেছিল নিরুপদ্রব নিরাপদ? এইসব প্রশ্নের পাহাড় না ডিঙিয়ে ইতিহাস নির্মাণ হবে না। ইতিহাস এমন যে কেউ
ইতিহাস লিখতে পারে না। তেলিয়াপাড়ায় যে বিদ্রোহী মেজর সৈনিকেরা স্বাধীনতা যুদ্ধের জমিন তৈরি করেছিল, যেসব কমিউনিস্ট বিপ্লবী গড়েছিল দেশের ভেতরে থেকে সশস্ত্র প্রতিরোধ, সেসব কৃষক, যুবক, নারী জনযুদ্ধে যোগ দিতে পার হয়েছিল সীমান্ত। কে রেখেছিল মনে এইসব? 53 বছরেও হয়নি প্রকৃত শহীদদের নামের তালিকা। কুল্লা পাথর স্মৃতিসৌধে কুয়াশার ভিজে নাগিন যোদ্ধাদের ফলক। এ এমন দেশ, জোয়ার ভাটায় যার ভেসে যায় আলিঙ্গন সব স্মৃতি। এ এমন দেশ, মানুষের হৃদয়ে ডুবে থাকে তার অসমাপ্ত যুদ্ধের আটুকু। এই কবিতাটা রাজনীতি প্রধান, কিন্তু এর ভেতরে বেদনার কথাও আছে। সমগ্র কবিতার বইটা খুবই একটি, আমি বলবো যে জীবন্ত কাব্যগ্রন্থ। এটা একটা বেঁচে আছে। এই কবিতার লাইন, প্রত্যেকটা লাইনে পড়লে মনে হয় লাইনে লাইনে বিদ্রোহ আছে, বিপ্লব আছে, এবং লাইনে লাইনে সত্য বাচন মিথ্যার বিরুদ্ধে দাঁড়ানো আছে। কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে অসংগত, এবং এটার দাম হচ্ছে 250 টাকা। আমি এই কাব্যগ্রন্থের বহুল প্রচার কামনা করছি।